হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে তোমাদের এএনএম জেএনএম এক্সামের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকেও আমরা লাইফ সায়েন্স থেকে মোট 20টি প্রশ্ন সলভ করব এবং আমি চেষ্টা করছি যে এই ভিডিওগুলোর মাধ্যমে যাতে করে তোমাদের যে লাইফ সায়েন্সের মোট 10টি চ্যাপ্টার রয়েছে সেখান থেকে কিছু না কিছু কোশ্চেন প্রত্যেক দিন রাখবার। তো তোমরা তো জানোই যে এই মক টেস্টটি হচ্ছে আজকে 5 নম্বর মক টেস্ট এবং এর আগে মোট 4টি মক টেস্ট কিন্তু লাইফ সায়েন্সের নেওয়া হয়েছে। তো সেই মক টেস্টগুলোর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা কিন্তু সেখান থেকে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিও। এবং জিকেরও মোট 2টো মক টেস্ট নেওয়া হয়েছে। এর পরবর্তী ভিডিওগুলো কিন্তু খুব শীঘ্রই আপলোড করে দেওয়া হবে, তাই তোমরা কিন্তু সেইগুলো দেখতে থাকবে। তাহলে চলো আজকে আমরা দেরি না করে আমাদের প্রথম কোশ্চেনের দিকে এগিয়ে যাই। এবং তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর এই ভিডিওগুলোকে শেয়ার করে দেবে। তাহলে চলো প্রথম কোশ্চেনটি কী রয়েছে দেখো। বলা হয়েছে স্পারমাটোজেনেসিসের যে পর্যায়ে ক্রোমোজোম সংখ্যা 2n থেকে কমে n হয়। এবার এখানে আমি অপশানগুলো বলবার আগে তোমাদেরকে জানিয়ে রাখি স্পারমাটোজেনেসিস কথার মানে কি। স্পার্ম অর্থাৎ হচ্ছে শুক্রাণু, তো এই শুক্রাণু উৎপাদন বলা হয়ে থাকে স্পারমাটোজেনেসিসের বাংলা অর্থ এটি। তাহলে আমরা এই শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া কাকে বলে একটু আগে জেনে নিই। এক্ষেত্রে কি হয় না, তো এই প্রক্রিয়ার মাধ্যমে শুক্রাশয়ের মধ্যস্থ যে শুক্রাণু উৎপাদক নালিকার ডিপ্লয়েড আদি জার্মকোষ যেটা অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি প্রাইমোর্ডিয়াল মেল জার্ম সেল, সেইখান থেকে কি হয় আণুবীক্ষণিক হ্যাপ্লয়েড পুংজনন কোষ বা শুক্রাণু উৎপাদন হয়। আর এইটাকে আমরা যে পদ্ধতি সেটাকে বলে থাকি হচ্ছে কি স্পারমাটোজেনেসিস। এবার কোশ্চেনে বলা হয়েছে যে স্পারমাটোজেনেসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম সংখ্যাটা 2n থেকে কমে গিয়ে n হয়। এবার এই স্পারমাটোজেনেসিসের কিন্তু আবার 3টে পর্যায়ে হয়। কি কি না, তো একটা হচ্ছে স্পারমাটোসাইটোসিস, মিওসিস এবং হচ্ছে স্পারমিওজেনেসিস। এবার এই 3টে পর্যায় সেটা তোমাদেরকে আমরা কিন্তু বললাম। এবার যেটা আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে ক্রোমোজোম সংখ্যাটা কখন কমে। দেখো অপশানে বলা হয়েছে প্রাথমিক স্পারমাটোসাইট থেকে গৌণ স্পারমাটোসাইট, স্পারমাটিড থেকে স্পার্ম, স্পার্ম থেকে স্পারমাটোজোয়া, নাকি স্পারমাটোগোনিয়াম থেকে প্রাথমিক স্পারমাটোসাইট। তো এখানে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে যে প্রাথমিক স্পারমাটোসাইট থেকে গৌণ স্পারমাটোসাইট। অর্থাৎ কি হয় না, তো প্রাথমিক স্পারমাটোসাইটের ক্ষেত্রে 44টি ক্রোমোজোম থাকে অর্থাৎ 44XY, এবং যখন সেটা কিন্তু আমাদের গৌণ পরশুক্রাণু বা হচ্ছে যেটাকে আমরা বলে থাকি সেকেন্ডারি স্পারমাটোসাইট বা গৌণ স্পারমাটোসাইট, সেখানে কিন্তু কমে গিয়ে 22X অথবা 22Y হয়ে যায়। তো এইখানে এই জিনিসটা হচ্ছে কি যে 1-এর এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলা হয়েছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যে হরমোনটি মাতৃদুগ্ধ উৎপাদনে সাহায্য করে তা হলো ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, প্রোল্যাকটিন নাকি রিল্যাক্সিন। তো এখানে আনসার হয়ে যাবে প্রোল্যাকটিন। নেক্সট 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে, এই কোশ্চেনটি যদিও বহুবার করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, তাও বলে দিচ্ছি যে NOR অংশটি ক্রোমোজোমের কোন অংশে থাকে, মুখ্য খাঁজে, গৌণ খাঁজে, স্যাটেলাইট অংশে নাকি টেলোমিয়ারে। এখানে অ্যান্সারটি হয়ে যাবে গৌণ খাঁজে NOR রিজিয়নটি থাকে। এরপর নেক্সট কোশ্চেনটি খুব ভালো একটা কোশ্চেন, নিচের কোনটি সূচনাকারী কোডন। অপশান কি আছে UAG, এখানে ইউ বলতে ইউরাসিল, অ্যাডিনিন এবং গুয়ানিনকে বোঝানো হয়েছে। নেক্সট GUA, এখানেও এই অপশানগুলোতে গুয়ানিন, ইউরাসিল, অ্যাডিনিন। তারপর হচ্ছে অ্যাডিনিন, ইউরাসিল, গুয়ানিন বা AUG, আর একটা হচ্ছে অ্যাডিনিন, অ্যাডিনিন, অ্যাডিটিন। তো এখানে 4 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে সূচনাকারী কোডন বলা হয় AUG কে, অর্থাৎ অ্যাডিনিন, ইউরাসিল, গুয়ানিন।
তারপর আমরা 5 নম্বর কোশ্চেনটি দেখে নেব। দেখো বলা হচ্ছে কোন ক্ষেত্রে ক্রিস ক্রস বংশানুসরণ দেখা যায়? থ্যালাসেমিয়া, ডাউন সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম নাকি হিমোফিলিয়া? তো এখানে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে যে হিমোফিলিয়ার ক্ষেত্রে কিন্তু ক্রিস ক্রস বংশানুসরণ দেখতে পাওয়া যায়। তারপর নেক্সট আমরা কোশ্চেন চলো দেখে নিই 6 নম্বর প্রশ্নটি। দেখো বলা হচ্ছে মেলানোসিস রোগ সৃষ্টি হয় যার ফলে সেটি হলো ক্যাডমিয়াম দূষণ, আর্সেনিক দূষণ, সীসা দূষণ নাকি বায়ু দূষণ? তো এখানে অ্যান্সার হয়ে যাবে মেলানোসিস যে রোগটি হয় সেটি হচ্ছে কি আর্সেনিক দূষণের ফলে। এরপর 7 নম্বর কোশ্চেনটা দেখো, খুব ভালো একটা কোশ্চেন। কোন ফলে প্রকৃত ফল অংশ ছাড়াও অন্য অংশ ভোজ্য অংশ হিসেবে কাজ করে? অর্থাৎ যে প্রকৃত ফল অংশ ছাড়াও কি হয় না, তো যেটা ভোজ্য অংশ অর্থাৎ যে অংশটা আমরা খাদ্য গ্রহণ করতে মানে খাবার হিসেবে খেতে পারি সেই অংশটি কি? সাইকোনাস, সোরোসিস, সামারা নাকি হচ্ছে ড্রুপ? তো এখানে হচ্ছে 7 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে সোরোসিস অংশটি হচ্ছে কি ভোজ্য অংশ হিসেবে কাজ করে। তারপরে নেক্সট 8 নম্বর কোশ্চেনটি বলা হয়েছে পারফোরেশন প্লেট কোথায় দেখা যায়? এটা তোমরা পড়েছো নিশ্চয়, জাইলেম এবং ফ্লোয়েম যেখানে রয়েছে সেখানে দেওয়া হয়েছে। তো এখানে অপশনগুলো দেখো, বলা হচ্ছে ট্র্যাকিড, ট্র্যাকিয়া, শিবকোষ, শিবনল। তো এখানে 8 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে যে ট্র্যাকিয়ায় হচ্ছে কি পারফোরেশন প্লেট দেখতে পাওয়া যায়। তোমরা যদি ক্লাস 9-এর বইটা যদি দেখো ভালো করে, সেকেন্ড যে কোষের যে চ্যাপ্টারটি রয়েছে সেখানে কিন্তু লাস্টের দিকে এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে। তারপর 9 নম্বর প্রশ্নটি বলা হয়েছে সপুষ্পক উদ্ভিদের নালিকা বান্ডিলের কোষ তৈরি হয় কি থেকে? পেরিব্লেম, ডার্মাটোজেন, ফেলোজেন নাকি হচ্ছে প্লিরোম? তো 9 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে হচ্ছে কি যে প্লিরোম থেকে হচ্ছে কি নালিকা বান্ডিলের কোষ তৈরি হয়। তারপর 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে কর ক্যাম্বিয়ামের কার্যকারিতার ফলে কর্ক গঠিত হয় যা জলের ক্ষেত্রে অবৈধ, এটির কারণ কি সঞ্চয়ের ফলে? দেখো বলা হয়েছে কর ক্যাম্বিয়ামের যে কার্যকারিতা সেটি কি হয় না, তো তার ফলে হচ্ছে কর গঠিত হয়। তাহলে এখানে আমাদের অ্যান্সারটি হয়ে যাবে যে সুবেরিন সঞ্চয়ের ফলে এই ঘটনাটি কিন্তু ঘটে। তারপর নেক্সট আমরা 11 নম্বর প্রশ্নটি দেখে নেব। এখানে যদিও প্রশ্নের নাম্বারিংগুলো কিন্তু একটু ভুল হয়ে গিয়েছে, তো এটা হচ্ছে 11 নম্বর প্রশ্ন হবে। দেখো বলা হয়েছে শিবনল শিবকোষ থেকে পৃথক কিসের ভিত্তিতে? প্রান্ত প্রাচীরে প্রধানত শিব ছিদ্রের উপস্থিতি, অপেক্ষাকৃত ছোট নিউক্লিয়াসের অনুপস্থিতি, আর এরা হচ্ছে মৃত দেওয়া আছে। এখানে অপশানের অ্যান্সারটি হয়ে যাবে যে নিউক্লিয়াসের অনুপস্থিতির জন্য শিবনল হচ্ছে কি শিবকোষ থেকে পৃথক। এরপর 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দেখো এখানে বেশ কিছু কোশ্চেন আছে পরপর, যেটা হচ্ছে তোমাদের ক্লাস 9-এর যেটা 4th চ্যাপ্টার অ্যান্টিজেন অ্যান্টিবডি সম্পর্কিত, সেখান থেকে বেশ কিছু কোশ্চেন কিন্তু এখানে পরপর দেওয়া হয়েছে এবং কোশ্চেনগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট, ভালো করে করো। দেখো বলা হচ্ছে যে বিজাতীয় জীবাণু বা অধিবিষ দেহে প্রবেশ করলে অ্যান্টিবডি সৃষ্টি হয় তাকে আমরা কি বলি? কি দেওয়া আছে অপশানে? প্রোপারডিন, অ্যান্টিজেন, ইন্টারফেরন, হ্যাপটেন। এখানে অ্যান্সার হয়ে যাবে যে অ্যান্টিজেন হচ্ছে কি যে দেহে প্রবেশ করলে অ্যান্টিবডি সৃষ্টি হয়। তারপর নেক্সট 12 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোন প্রোটিন অ্যান্টিবডি সৃষ্টি করে? অ্যালবুমিন, আলফা গ্লোবিউলিন, বিটা গ্লোবিউলিন, গামা গ্লোবিউলিন। 12 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে গামা গ্লোবিউলিন হচ্ছে কি এক ধরনের প্রোটিন যা অ্যান্টিবডি সৃষ্টি করে। নেক্সট 13 নম্বর প্রশ্নে বলা হচ্ছে রসভিত্তিক অনাক্রমতা সৃষ্টি করে টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, নিউট্রোফিল নাকি মনোসাইট? 13 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে রসভিত্তিক অনাক্রমতা সৃষ্টি করে বি লিম্ফোসাইট। নেক্সট 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে, দেখো পাকস্থলিতে জীবাণু বিনষ্ট হয় HCl এর দ্বারা, লাইসোজাইম উৎসেচক দ্বারা, মিউকাস দ্বারা, স্যালাইভা দ্বারা। তো এখানে পাকস্থলিতে যে জীবাণু সেটা বিনষ্ট হয়ে যায় কিন্তু HCl এর দ্বারা, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্বারা।
নেক্সট 15 নম্বর প্রশ্নে বলা হচ্ছে মানব দেহের সর্ববৃহৎ অ্যান্টিবডি হলো আইজিএম, আইজিএ, আইজিই নাকি আইজিজি। অর্থাৎ তাহলে আমাদের সর্ববৃহৎ অ্যান্টিবডি কি আইজিএম। নেক্সট 16 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কোলোস্ট্রামের মাধ্যমে শিশুর পৌষ্টিক নালীতে স্থানীয় অনাক্রম্যতা গড়ে তোলে আইজিএ, আইজিডি, আইজিজি নাকি আইজিই। তো এখানে আমাদের 16 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে আইজিডি। নেক্সট 17 নম্বর প্রশ্নে বলা হচ্ছে অ্যান্টিবডিতে কয় প্রকার পেপটাইড শৃঙ্খল দেখা যায়? 1টি, 2টি, 3টি নাকি 4টি। 17 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে যে 2টি পেপটাইড শৃঙ্খল দেখা যায়। 18 নম্বর প্রশ্নটি বলা হয়েছে দেখো রজস্রাব হয় যার অভাবে, তা হলো এখানে 4টে হরমোনের নাম দেওয়া হয়েছে অক্সিটোসিন হরমোন, ভেসোপ্রেসিন, প্রোজেস্টেরন নাকি ফলিকল স্টিমুলেটিং হরমোন। এখানে অ্যান্সার হয়ে যাবে কি রজস্রাব হয় যার অভাবে, তা হলো প্রোজেস্টেরন। নেক্সট 19 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ভ্রূণমূলের আবরণকে কি বলা হয়? কোলিওরাইজা, কোলিওপটাইল, স্কিউটেলাম নাকি হস্টোরিয়াম। তো এখানে 19 নম্বর প্রশ্নের উত্তরটি হয়ে যাবে ভ্রূণমূলের আবরণকে বলা হয় হচ্ছে কি কোলিওরাইজা। এরপর চলো দেখে নিই আমরা আমাদের আজকে লাস্ট প্রশ্ন, যদিও এটা 20 নম্বর প্রশ্ন না, এটা হচ্ছে 21 নম্বর প্রশ্ন। তার কারণ হচ্ছে 10 নম্বর প্রশ্নের পর যেহেতু কোশ্চেনগুলোতে নাম্বারিং একটু ভুল হয়েছে। তো চলো বলা হয়েছে দেখো যে বন্ধ্যাত্ব দূরীকরণের পদ্ধতি সমূহকে সম্মিলিতভাবে কি বলা হয়? বিসিজি, ডিডিটি, এমটিপি নাকি এআরটি। তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে এ, বি এবং সি অপশানে যে বিসিজি, ডিডিটি এবং এমটিপির ফুল ফর্মগুলো কিন্তু কমেন্টে লিখে জানাবে। আর যেটা অ্যান্সার হবে এখানে সেটা হচ্ছে এআরটি। সেটার আমি ফুল ফর্মটা তোমাদেরকে বলে দিচ্ছি, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। তাহলে মোট আমরা 21টি কোশ্চেন কিন্তু এই ভিডিওর মাধ্যমে সলভ করলাম। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে ভিডিওগুলোকে শেয়ার করে দেবে বেশি করে। আর পরবর্তী ভিডিও আমাদের চ্যানেলে কবে আসবে সেটি কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।